আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায়। আসসালামু আলাইকুম। হঠাৎই একটা কাকতালীয় মন্তব্য, রাজনৈতিক সমীকরণের হিসেব নিকেশ পাল্টে যাওয়ার মতন বক্তব্য। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন আওয়ামী লীগ নিয়ে যে কথা, যে মন্তব্য করছেন, তাতে বিষয়টিকে আমাদেরকে এভাবেই নিশ্চয়ই মন্তব্য করতে হবে, বর্ণনা করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়েও ভিন্ন হবে। আগে যেখানে ধানের শীষ এবং নৌকার প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার নৌকা নেই। আক্ষেপের সুরেই তিনি বলছেন। আমরা ধরে নিতে পারি তিনি যা বলছেন তা হচ্ছে এরকম যে নৌকা এবং ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতাটুকু অবশ্যই গণতন্ত্রের জন্য সৌন্দর্য ছিল বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, তিনি কি বলছেন? সোমবার ঠাকুরগাঁওয়ে একটি নির্বাচনী সমাবেশে তিনি বলছেন, নৌকার যিনি কান্ডারি, খেয়াল করে শুনুন, নৌকার যিনি কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদের আমাদের বিপদে ফেলে গেছেন। মানে তারাও বিপদে আছে নিজেরা। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। সে কি সর্বনাশ? আমরা কি সর্বনাশ শব্দটা ইউজ করবো এখানে, নাকি কি চমৎকার, কোনটি? তিনি বলছেন, এবার নতুন একটি মার্কা সামনে এসেছে। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন সরকার গঠন করতে চায়। মির্জা ফখরুল ইসলাম সাহেব কেন এখন একটি বিশেষ শক্তি বা সরাসরি বলতে গেলে স্বাধীনতা বিরোধী শক্তিকে ভয় পাচ্ছেন? সভায় তিনি আরো কিছু কথা বলেছেন। যেমন তিনি বলছেন, নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলছেন, এই দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, কেউ ভয় পাবেন না, সাহস নিয়ে চলবেন, আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাশে থাকবে। এবং তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের অধিকার রক্ষা করা হবে। এই কথাগুলো সিগনিফিকেন্ট, সেটি আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে মিলাতে পারি। যাই হোক, এখন মূল জায়গাটি নিয়ে যদি আমরা কথা বলি, প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সত্যি আওয়ামী লীগের শূন্যতা অনুভব করছে গণতান্ত্রিক সৌন্দর্যের জায়গা থেকে, নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে আওয়ামী লীগের প্রতি একটু উদার মনোভাব প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে, নাকি সত্যি সত্যি জামাতকে ভয় পাচ্ছে বিএনপি? জামাত যেমন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, ডি নিয়ে এগোচ্ছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যখন নিষিদ্ধ করা হলো, নিশ্চয়ই তার আগে থেকে নানান ধরনের মন্তব্য ওঠা শুরু হয়েছিল, নানান ধরনের প্রশ্ন রাজনৈতিক মঞ্চে ওঠা শুরু হয়েছিল। বিএনপি বলে দিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার বিষয়টি তারা মেনে নিতে চায় না বা তারা এই প্রক্রিয়ায় বিশ্বাস করে না। কিন্তু পরে যখন মব ক্রিয়েট করার মাধ্যমে জুলাই আন্দোলনের কিছু নেতা তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাইল, তখন ডক্টর ইউনূস সাহেব নিষিদ্ধ করে দিলেন এক কলমে খোঁচায় নির্বাহী আদেশে। মব ক্রিয়েট করে যা কিছু চাওয়া হয়েছে গত 18 মাসে সবই ইউনূস সাহেব মেনে নিয়েছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের নেতাদের। তো পরে আবার বিএনপিকে আমরা দেখলাম যে এটির আবার কৃতিত্ব নিতে, যে আমরা সবসময় আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার বিষয়টি দাবি তুলেছি। আবার আমরা কি দেখলাম? ফ্যাসিবাদ ঠেকানোর নামে আমরা যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য গড়ে তুলতে দেখলাম সব রাজনৈতিক দলকে। প্রশ্ন করেছিলাম, অনেকবারই প্রশ্ন তুলেছি, কোনটি ভয়ঙ্কর? আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী শক্তি হয়েও থাকে সেটি ভয়ঙ্কর, নাকি এদেশের স্বাধীনতা বিরোধী শক্তির যে আস্ফালন সেটি ভয়ঙ্কর? কাদের সাথে ঐক্য গড়ে তুলতে হবে? বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরার আগে বিএনপির বিশেষ কিছু নেতার সঙ্গে তিনি একটি অনলাইন বৈঠক করেছিলেন, যার খবর আমি এর আগে আপনাদেরকে দিয়েছি। মানে লন্ডনে থেকেই তিনি অনলাইন বৈঠকটি করেছিলেন এবং সেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে বিরোধী দলে আপনারা কাকে দেখতে চান? তারেক রহমান বাংলাদেশে আসার আরো কয়েক মাস আগে এই প্রশ্নটি একটা বৈঠকে করেছিলেন। তো সেখানে উপস্থিত বিএনপি নেতাদের 60% বলেছিলেন
যে আমরা বিরোধী দলে আওয়ামী লীগকে দেখতে চাই। 48% বলেছিলেন যে জামাতকে চাই। মানে তার প্রশ্নটা ছিল জামাত নাকি আওয়ামী লীগ। তার মানে এই যে হিসাবটি, এর মধ্যে দিয়েও বোঝা যায় যে বিএনপির মধ্যে এখনো জামাতপন্থী নেতাদের প্রভাব কতখানি। যাই হোক, এখন জামাত যদি সত্যিই এই নির্বাচনে আরো শক্তিশালী হয়, সুবিধাটা আসলে কাদের আর সর্বনাশটাই বা কাদের বা কার? রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আসলে কার সাথে বিএনপি এবং দেশ, এই দুয়ের জন্য এই খেলাটি মঙ্গলজনক। অনেক আগে থেকে বলে আসছে, আপনাদের হয়তো কারোর মনে থাকার কথা, আরো প্রায় 15-16 মাস আগে, অর্থাৎ 2024-এর 5 আগস্টের 1.5-2 মাসের মাথায় এসে আমি এমন মন্তব্য করেছিলাম আমার কিছু কন্টেন্টে, একাধিকবার বলেছি যে এই ইউনূস সরকার পতনের জন্য অথবা যে কোনো অশুভ শক্তিকে বধ করার জন্য এই বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। আমরা জানি না সেই দিনটি সামনে আসতে যাচ্ছে কিনা, তবে আমার মনে হয় এমনটি হয়তো হবে অদূর ভবিষ্যতে। 24-এর আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের জন্য অনেকেই রাজপথে নেমেছিলেন, যার মধ্যে অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, এটি সত্য কথা। আওয়ামী পরিবারের নেতা কর্মীরাও অনেকে ছিলেন, এটিও চরম বাস্তবতা। তার তো অনেক কারণ ছিল, সেই সব কারণ আর এখন এই মুহূর্তে ব্যাখ্যা করতে চাইছি না। কিন্তু তারা কি হলো, ধাক্কা খেলেন, প্রতারিত হলেন চরমভাবে। যে বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন তা তারা আর দেখলেন না। চরমপন্থার উত্থানে নিশ্চয়ই বিএনপিও শঙ্কিত। আওয়ামী লীগের সময় দুর্নীতি ছিল, অনেক ধরনের নির্যাতন হয়েছে, স্টিমরোলার চলেছে বিরোধী দলের উপর, এগুলো সত্য কথা। কিন্তু মৌলবাদী শক্তির আস্ফালন তো ছিল না, পশ্চিমাদের নোংরা খেলার জয় জয়কার তো ছিল না। এখন এই বাংলাদেশ অনেকগুলো পরাশক্তির একটা খেলার মঞ্চে তৈরি হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করুন, শেখ হাসিনা গত 23শে জানুয়ারি দিল্লিতে ফরেন কারেসপন্ডেন্ট ক্লাব নামে যে একটি সাংবাদিকদের সংগঠনে অডিও বার্তা দিলেন। সেই অডিও বার্তায় তিনি কিন্তু একবারের জন্য তারেক রহমান বা বিএনপির প্রতি বিষোদ্গার করেননি। একইভাবে তার সন্তান সজীব ওয়াজেদ জয় কদিন আগে আল জাজিরাতে একটি দীর্ঘ ইন্টারভিউ দিলেন বেশ স্মার্টনেসের সঙ্গে, সেখানেও তিনি একবারের জন্য বিএনপির বিরুদ্ধে কথা তোলেননি। এবং এটুকু মনে করে দিতে চাই যে খেলা চলছে, অনেক দিক থেকেই খেলা চলছে, নানান ধরনের সমীকরণ চলছে। কোন সমীকরণটা মিলবে আমরা হয়তো কেউ নিজেদের মতো করে ধারণা করে নিতে পারি। এবং যুক্তরাষ্ট্র যেমন বসে নেই, ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট প্রকাশ করা নিয়ে তো বেশ হইচই শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। আবার এটুকু বলে রাখি, ভারতও নিশ্চয়ই বসে নেই, চীন খেলছে চীনের মতো করে অন্য ফ্রন্টে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আন্তর্জাতিকভাবে অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বাংলাদেশের নির্বাচনকে নিয়ে মোটামুটি একটা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘন্টা কয়েক আগেই তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম হচ্ছে ইউএস সিক্স টু বি ফ্রেন্ডস উইথ বাংলাদেশ ওয়ান্স ব্যান্ড ইসলামিস্ট পার্টি। শিরোনাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে কি বলতে চাইছে ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্র চায় এই নির্বাচনের মাধ্যমে এক সময়ে নিষিদ্ধ থাকা দল জামাতে ইসলামী ক্ষমতায় আসুক। প্রতিবেদনটির সাবটাইটেলে বলা হচ্ছে, তাদের হাতে একটি অডিও রেকর্ড রয়েছে। সেই অডিও রেকর্ড অনুযায়ী ঢাকায় একজন মার্কিন কূটনীতিক বলেছেন যে ওয়াশিংটন কিভাবে জামাতে ইসলামীর সাথে যোগাযোগ করতে চায়, যা সম্ভাব্যভাবে মার্কিন ভারত সম্পর্কের টানাপোড়েন ডেকে আনবে। এই প্রতিবেদনে বলা হচ্ছে, তাদের হাতে যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুযায়ী মার্কিন কূটনীতিকরা এই দলের সাথে অর্থাৎ জামাতে ইসলামের সঙ্গে তাদের যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। দলটি ঐতিহ্যগতভাবে শরিয়া আইন দ্বারা শাসন
পরিচালনা এবং মহিলাদেরকে কেবলমাত্র তাদের সন্তানদের প্রতি তাদের কর্তব্য পালনে সহায়তা করার জন্য কর্মঘণ্টা হ্রাস করার পক্ষে যুক্তি দিয়ে আসছে। তবে সম্প্রতি তারা মানুষের সমর্থন বৃদ্ধির চেষ্টা করছে, বলছে তারা এখন মূলত দুর্নীতি নির্মূল করার দিকে মনোনিবেশ করছে। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে সেখানকার আমেরিকান কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন যে তারা পুনরুত্থিত ইসলামপন্থী দলগুলোর সাথে কাজ করার জন্য আগ্রহী, এবং এই বিষয়টি মোটামুটি ওই রেকর্ডের মধ্য দিয়েই সবকিছু বেরিয়ে আসছে, এবং সেই রেকর্ডকে ভিত্তি করেই আরও সংশ্লিষ্ট বেশ কয়েকজনের মন্তব্য নিয়ে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। আমি দীর্ঘ এই প্রতিবেদনের অংশ বিশেষ আপনাদের জন্য তুলে ধরছি। এটুকু শুনলে মোটামুটি বোঝা যাবে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে কি ভাবতে চাইছে, অন্তত ওয়াশিংটন পোস্ট যা বলছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে গত 1 ডিসেম্বর অর্থাৎ 2025-এর 1 ডিসেম্বর বাংলাদেশে মার্কিন দূতাবাসের কার্যালয়ে বাংলাদেশেরই কয়েকজন নারী সাংবাদিকদের সাথে একটা রুদ্ধদ্বার বৈঠক ছিল, যেখানে ছিলেন ওই মার্কিন কূটনীতিক। অডিও রেকর্ডটিতে তাকে বলতে শোনা যাচ্ছে দেশটি ইসলামিকভাবে পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যৎবাণী তিনি করছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামী আগের চেয়ে অনেক ভালো করবে। তিনি বলছেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। ওয়াশিংটন পোস্ট যদিও ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি তার নিরাপত্তার কারণে, এটিও এখানে উল্লেখ করা হয়েছে। ওই কূটনীতিক বলছেন, আমি বিশ্বাস করি না যে জামাত শরিয়া আইন আরোপ করবে। এমন কিছু না করার জন্য ওয়াশিংটনের কাছে অস্ত্র রয়েছে, সেই অস্ত্র তারা ব্যবহার করতে প্রস্তুত। কি অস্ত্র? তিনি বলছেন, জামাত নেতারা যদি এ ধরনের কিছু করেনি তবে মার্কিন যুক্তরাষ্ট্র তার পরের দিনই তাদের উপরে অর্থাৎ বাংলাদেশের উপরে 100% শুল্ক আরোপ করবে, এবং যেটি নিয়ে এই শুল্কের বিষয়টি নিয়ে সারা বিশ্ব এখন তোলপাড় অবস্থায় আমরা সবাই জানি। এদিকে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লিখিত বক্তব্যে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি যা বলছেন তা হচ্ছে এরকম যে ডিসেম্বরে যে আলোচনা সভাটি হয়েছিল তা ছিল একটি নিয়মিত অনানুষ্ঠানিক সভা, যেখানে রেকর্ডের কোনো সুযোগ ছিল না। কিন্তু রেকর্ডটি তো ওয়াশিংটন পোস্টের কাছে রয়েছে, তাই না? এখন মনিকা শির মতো মানুষেরা তো অস্বীকার করবেনি, খুব স্বাভাবিক। তিনি বলছেন, বৈঠকে অনেক রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলকে বেশি প্রাধান্য দেয় না, এবং বাংলাদেশি জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারই হোক না কেন তার সাথে কাজ করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে। ফরমাল যেসব বক্তব্য দেওয়ার কথা তাই দিয়েছে। এদিকে জামাতে ইসলামীর যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র মোহাম্মদ রহমান তিনি বলছেন ওয়াশিংটন পোস্টকে যে একটি ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে করা মন্তব্যের প্রেক্ষাপটে আমরা কোনো ধরনের মন্তব্য করতে চাই না। বোঝা যাচ্ছে তো। ওয়াশিংটন পোস্ট বলছে, আগেকার অপ্রকাশিত অনেক মন্তব্য রয়েছে এরকম যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের, যা বাংলাদেশে পরিবর্তিত এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে দেখছেন তার স্পষ্ট একটি চিত্র পাওয়া যায়। এদিকে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান, যে নামটির সাথে আমরা বেশ পরিচিত, তিনি দক্ষিণ এশিয়া, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে নানান ধরনের গবেষণা করছেন, তার মন্তব্য তুলে ধরা হয়েছে এখানে। কুগেলম্যান বলছেন, জামায়াত ইসলামীর সাথে আমেরিকার যোগাযোগ যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে আরেকটি ফাটল তৈরি করতে পারে। পাকিস্তানের সাথে ভারতের সাম্প্রতিক সংঘাত, রাশিয়ার তেল কেনা, একটি অসমাপ্ত বাণিজ্য চুক্তি এবং অনেক ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের কারণে
দেশ দুটির মধ্যে সম্পর্ক এর মধ্যে প্রায় তলানিতে পৌঁছেছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছে। বহু বছর ধরে বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় ভয় জামাত। ভারত দলটিকে পাকিস্তানের মিত্র এবং তাদের আঞ্চলিক নিরাপত্তার কৌশলগত জায়গা থেকে হুমকি হিসেবে দেখে। এদিকে বাংলাদেশে মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি তিনি কি বলছেন, এই বিষয়ে মার্কিন ভারত সম্পর্কের উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বাংলাদেশের নির্বাচন। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র যাই করুক না কেন, এটি ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। মানে পরোক্ষভাবে আবার তার উত্তরটি বেরিয়ে আসছে। ওয়াশিংটন পোস্টে বলা হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক এরই মধ্যে তলানিতে। হাসিনা ভারত সরকারের মিত্র ছিলেন এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর নয়াদিল্লিতে অবস্থান করছেন। ডিসেম্বরের বৈঠকটিতে ওই মার্কিন কূটনীতিককে বলতে শোনা যায় শেখ হাসিনা সম্পর্কে, রাজনৈতিকভাবে হাসিনার সাজা দারুণ ছিল। মোটামুটি তিনি উচ্ছ্বসিত এবং দারুণটা শব্দটা একটু কটাক্ষ করে উচ্চারণ করেন। যদিও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন এবং স্বচ্ছ নয়, তারপরও শেখ হাসিনা দোষী এবং ট্রাইব্যুনালে যেভাবে হোক প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং যেটি বেশ আকর্ষণীয়। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে কোন কোন রাজনৈতিক বিশ্লেষকও মনে করেন জামাতে ইসলামী আগের চেয়ে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের মতে হাসিনার অধীনে যখন জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল তখনই এই দলটি আরো বেশি গতি সঞ্চয় করেছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে। 2024 সালে হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে জামাতে ইসলামী ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে 4টি বৈঠক করেছে এবং ঢাকায় আরো বেশ কয়েকটি বৈঠক করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ডিসেম্বরের বৈঠক সম্পর্কে, অর্থাৎ যেই বৈঠকের অডিও ক্লিপ ওয়াশিংটন পোস্টের হাতে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ঢাকায় মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত আলোচনা সভায় মার্কিন ওই কর্মকর্তা আরো ইঙ্গিত দেন যে জামাত ইসলামের সাথে যোগাযোগের পাশাপাশি মিশনের কর্মীরা, অর্থাৎ মার্কিন দূতাবাস, বাংলাদেশের মার্কিন দূতাবাসের কর্মীরা হেফাজতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যে রক্ষণশীল ইসলামপন্থী দলগুলো রয়েছে তাদের সাথেও যোগাযোগ করবেন, তিনি এই আশা ব্যক্ত করেন। মোটামুটি তারা ইঙ্গিত দিয়ে দেন যে কি করতে হবে। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। একটু খেয়াল করুন কি মানে বোঝা যাচ্ছে তার বক্তব্যের মধ্য দিয়ে। ওই কূটনীতিক বলছেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, কারণ আমরা ফোন ধরেই যাতে বলতে পারি এটা ওটা এইভাবে কার্যকর করা হোক। মানে তাদেরকে একটা পুতুল সরকার দরকার এই মুহূর্তে। এবং আমি এর আগেও আপনাদের বলেছি যে আমরা তথাকথিত আরব বসন্ত বলি বা মিডল ইস্টে বিভিন্ন সময় যে সরকারগুলো পরিবর্তন হয়েছে, মোটামুটি বিশেষ বিশেষ ব্যক্তির মাধ্যমে আন্দোলন ক্রিয়েট করে রানিং সরকারগুলো পরিবর্তন করা হয়। তার মাধ্যমে যখন যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়ার হিসেব মেলে না, তখন আবার ওই বিশেষ ব্যক্তিকে পরিবর্তন করে তাদের একটা পুতুল সরকার প্রয়োজন হয় সো কল্ড ইলেকশনের মাধ্যমে। বাংলাদেশেও খুব স্বাভাবিক সেই বিষয়টি অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তারা কতটুকু সফল হবে কিংবা হবে না সেটি পরের কথা। ওই কূটনীতিক জোর দিয়ে বলছেন, যেটি ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে এবং ওয়াশিংটনের কাছে অভিশপ্ত নীতি, অর্থাৎ তাদের কাছে যে অভিশপ্ত নীতি শরিয়া আইন, তা যদি বাস্তবায়ন করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বিশাল পোশাক শিল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ বাংলাদেশের সমগ্র অর্থনীতি যে কয়েকটি খাতের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে পোশাক শিল্প অন্যতম। সেই পোশাক শিল্পের 20% রপ্তানি হয় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে। অতএব সেটিও বন্ধ করে দেওয়া হবে। আর জামাত সম্ভবত শরিয়া আইন বাস্তবায়ন করবে না, কারণ
এই দলে অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান লোক রয়েছে, আমরা তাদের কাছে স্পষ্ট করে বলবো তাদের কি করতে হবে। সবশেষে ভারতের উদ্বেগের বিষয়টি তুলে ধরে গুগল মানের মন্তব্য যেটি তুলে ধরা হয়েছে তা হচ্ছে, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক যদি ভালো অবস্থা থাকতো তাহলে নির্বাচনের আগে আমেরিকানরা জামাত ইসলামী সম্পর্কে আরো বেশ খানিকটা ভাবত, কিন্তু এই অংশীদারিত্ব সত্যি খুব জটিল আকার ধারণ করেছে। অতএব এটি মনে করার কোনো কারণ নেই যে মার্কিন কর্মকর্তারা ভারতীয় উদ্বেগের প্রতি আরো বেশি মনোযোগী বা সংবেদনশীল হয়ে উঠবে। মোটামুটি এই হচ্ছে ওয়াশিংটন পোস্টের যে বিস্ফোরণমূলক তথ্য বা প্রতিবেদন সেটি তুলে ধরলাম, এবং এই যে প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে এটি একেবারে অস্বাভাবিক মনে হয় না, যথেষ্ট তথ্য উপাত্ত তাদের কাছে রয়েছে এরকম মনে করি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।